কনস্টিটিউশন, সংবিধান। আমাদের হোমিওপ্যাথির রোগীর সংবিধানটা কি? এখানে বোঝানো হয়েছে রোগীর গাঠনিক অবস্থা কি। গাঠনিক অবস্থা বলতে বোঝানো হয়েছে শারীরিক গাঠনিক অবস্থা, মানসিক গাঠনিক অবস্থা এবং আত্মার গাঠনিক অবস্থা কীরকম, কী দিয়া তৈরি, সেই কনস্টিটিউশন বলা হয়েছে। তার কনস্টিটিউশনের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, একজন ব্যক্তির প্রাপ্ত বলতে হলো জন্মগত, প্রাপ্ত নিজের অর্জিত শারীরিক, মানসিক, আত্মিক, তিনটা খেয়াল করেন, শারীরিক, মানসিক, আত্মিক। এই আত্মার খবরটা অনেকেই আমরা জানি না, এটাই হ্যানিম্যান আশ্রম আপনাদের শিখাবে। আপনার ভিতরে একটা আত্মা আছে, সেই আত্মাকে তুলে এনে সামনে, আত্মাকে তুলে না করতে পারলে আপনি শুদ্ধ হতে পারবেন না। আত্মাকে চিনতে না পারলে আপনি রোগীকে চিনতে পারবেন না, রোগীর মূল অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবেন না। কারণ মূল অ্যাপ্লিকেশনটা রোগী কী চায় সর্বশেষ, সেটা সোল থেকে তৈরি হয়। মাইন্ডের ভিতরে অনেক কিছু হয়, মাইন্ড হেরফের হয়ে যায়। সকালে এক ধরনের মাইন্ড, 1 ঘন্টা পরে এক ধরনের মাইন্ড চেঞ্জ হয়ে যায়। কিন্তু উপরে বিচারক একজন বসে আছে, ছোল, সে নিয়ন্ত্রণ করে। সে কে? তাকে চিনতে পারলে আপনি সমাজের অনেক কিছু চিনতে পারবেন, আপনার চোখ খুলে যাবে। সে জায়গাটাও আমরা শেখাবো। তাহলে আমাদের কনস্টিটিউশন আমাদের গঠন কি কি গঠন করে? বডি বিল্ড, মাইন্ড স্টেট অ্যান্ড সোল স্টেট, 3 স্টেটে থাকে আমাদের এই কনস্টিটিউশনকে আমরা বুঝবো। তাহলে এই 3 স্টেটের যে বলেছি, এখানের গঠন এবং প্রবণতার যে সমন্বিত রূপ, আবার বলি ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোল, এদের যে গঠন এবং যে প্রবণতার যে সমন্বিত যে রূপটা, সেটাই হলো কনস্টিটিউশন। ক্লিয়ার? বুঝবেন? বাংলায় বলবো ধাতু। কি ধাতু দিয়ে রোগীটা তৈরি? আজকের আমরা যদি এখানে 50 জন থাকি বা 60 জন থাকি, সবার ধাতু এক। এখন যদি বলি এই মিষ্টি নিয়ে আসো, কেউ বলবে না 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 স্যার এখন মিষ্টি নিয়ে না, একটু টক আনান। কেউ কেউ বলবে স্যার ওইগুলো বাদ দিয়ে একটা পেপসি আনান, রুচি আলাদা। আবার কেউ একজন হয়তো বলে দিতে পারে স্যার ওই আমি ও কিছুই খাবো না, আমার জন্য একটা পান নিয়ে আসেন। তাহলে কনস্টিটিউশন আমরা বুঝে গেছি। এবার আসতে আসতে কনস্টিটিউশনের ক্ষেত্রগুলো আমরা কোন জায়গায় নেব? টোটালটাই আমার কনস্টিটিউশন আমাকে নিয়ন্ত্রণ করে। আমার চিন্তা, চেতনা, ঘুম, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, শোক, দুঃখ, রাগ, তাপ, সামাজিকতা, নন্দিত অবস্থা, উদ্বিগ্ন, উৎকণ্ঠা, সহনশীলতা, ধীর স্থির, যা কিছু বলি না কেন, সব আমার কনস্টিটিউশন সার্ভ করছে। আমার কনস্টিটিউশন আমার একটা প্রকৃতি আছে, ওই স্যার রাগী, ওই স্যার এরকম, ওই স্যার এরকম, ওই লোক এরকম, সব কনস্টিটিউশন। তাহলে আমাদের কনস্টিটিউশন যদি আমরা ধরতে পারি কয়েকটা সেক্টরে, তাহলে আমাদের রোগী চেনা খুব সহজ হবে এবং জায়গাটায় যেতে পারি। আমরা শুধু মুখেই বিলাসী, আমরা হোমিওপ্যাথিরা ধাতুগত চিকিৎসা দেই। এবার যদি জিজ্ঞেস করা হয় এবারটা ধাতু কাকে বলে, এইবার কাজ শেষ, ওর ধাতু শুকিয়ে যাবে। আর এই ছেলেমেয়েদের দেখেছি ক্লাসে যদি ধাতুগত কোনো কথা বলে যে আজকের বলো তো এই রোগীটা কোন ধাতু বা এটা কোন ধাতুর ঔষধ, এইবার কেউ কেউ আছে ওড়না টানে দেয় যে ধাতু কথা কইছে স্যার, নির্লজ্জ, লজ্জা নাই, ধাতুর কথা বলছে। ধাতু বলতে বলে বীর্য, ধাতু খায়, স্বপ্নে ধাতু যায়, রোগীরা বলে না সমাজে, আরে বেটারা সেই ধাতু এই ধাতু না, এটা সম্পূর্ণ আলাদা। এই বিল্ডিংটার একটা ধাতু আছে, ওর ভিতরে মাটি আছে, ইট আছে, সিমেন্ট আছে, বালি আছে, তারপর উপরে রং আছে, সব মিলে একটা ওয়াল হয়েছে। এর কনস্টিটিউশন হলো সিমেন্ট, ইট, বালু, রড, সিমেন্ট ইত্যাদি। তাহলে আমার মানুষটাও তো বিল্ড তৈরি হয়েছে, তার যে বিল্ড, তার 3টা সেক্টরে বিল্ড হয়েছে। একটা হলো তার বডি কনস্ট্রাকশন, একটা মাইন্ড স্টেট বলেছে, কিন্তু দেখেন কথাগুলোর মধ্যে বুঝতে হবে। মাইন্ডকে যে বললাম স্টেট, তার মানে এটা রাজ্য বিশাল, ওখানে আর ছোটো জায়গা না। আর এখানে বলছি শুধুমাত্র বিল্ড, এটা নির্মাণ হয়েছে একটা বডি। ওর ভিতরে যে একটা লুকিয়ে আছে মন, তার কোনো পরিধি নাই। এই জন্য বলেছি ওটা স্টেট, একটা বিশাল স্টেট। সমস্ত স্টেটের সংবাদ পাওয়া খুব কঠিন। আর ওই স্টেটেরও রাজা হলো সোল, ওই স্টেটের রাজা হলো সোল। তার মানে মাইন্ডকেও নিয়ন্ত্রণ করে সোল। মাইন্ড বলতেছে যা এটা কর, এটা অন্যায়, কত যাই না বেটা ওটা করিস না, তোর মানাবে না, ওটা এটা করা পাপ। সোল বাধা দিচ্ছে, মাইন্ডকে দেয়াল দিয়ে দিচ্ছে, যাস না। তার মানে মাইন্ডকেও নিয়ন্ত্রণ করে হলো সোল। সেই সোলের জায়গাটা আমরা খুব বেশি শিখব, কারণ ওইখানে থাকে লুকিয়ে মূল যে রোগীর চাওয়াটা। মাইন্ড ইগনেশিয়ার মতো পুড়ে গেছে,
পালসিটিলের মতো পুড়ে গেছে, নির্যাতনে শেষ হয়ে গেছে, মাইন্ড ছেড়ে দিয়েছে, ঘর ভালো লাগে না, স্বামী ভালো লাগে না, সিপিয়া, ঠিক আছে, ও পুড়ে গেছে, আর হবে কি, বাচ্চা হবে না, ক্রিয়োজোট, 3-4টে বাচ্চা নষ্ট হয়ে গেছে, আর কিছু নাই, আর ভালো লাগে না ঘর সংসার, স্বামীর থেকে বিচ্ছিন্ন, বিছান থেকে বিচ্ছিন্ন, সিপিয়া বিচ্ছিন্ন। তারপরে ওর ভিতর থেকে আবার একটা স্বপ্ন ওর ভিতর থেকে জাগে, সেইটার জায়গায় হলো আমাদের সোল। তাহলে সোলের অ্যাপ্লিকেশনটা মূল যে তুমি কি চাচ্ছ, তুমি এত কিছুর ভিতরে তোমার কে নিয়ন্ত্রণ করে রাখছে, কে ঝুলিয়ে রেখেছে, সেই সোলের সন্ধান আমাদের করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা ক্ষেত্র দেখি, কনস্টিটিউশনের ক্ষেত্রগুলান কী কী? অনেক ক্ষেত্র, তার ভিতরে আমরা 10টা শিখবো না, এগুলো আমরা শিখি, আরও গভীরে যাব। কনস্টিটিউশনের প্রথম ক্ষেত্রটাই হলো শারীরিক গঠন। আপনাদের ওখানে আছে না সিটের ভিতরে? যদি সাজানো না থাকে ওর ভিতরেই আছে, সাজানো হয়তো নেই। শারীরিক গঠন তার মানে বডি বিল্ড বা স্ট্রাকচার, তার মানে আমরা রোগীর দেখি না, রোগী মোটা পাতলা চিকন, এটা হলো আমাদের শারীরিক গঠনের ভিতরে যাবে। তারপরে আছে মানসিক বৈশিষ্ট্য বা মেন্টাল স্টেট, তার মানে এটা টেম্পারমেন্ট, তার ইমোশন, তার বিহেভিয়ার। তারপরে যে আমরা কতগুলো মালা খেতে একটু বললাম, তার শান্ত কিনা, রাগী কিনা, সামাজিক কিনা, নিন্দিত কিনা, নন্দিত কিনা, বিনোদনিত কিনা, উদ্বেগ কিনা, উৎকণ্ঠিত কিনা, সহনশীল কিনা, ধীর কিনা, স্থির কিনা, চঞ্চল কিনা, ভীরু কিনা, সাহসী কিনা, কত জায়গা আমাদের ছুঁয়ে যেতে হয়। এই যতগুলো বললাম কে তৈরি করেছে? আমার কনস্টিটিউশন। ওই যে একটু আগে খেতে খেতে বললাম যে একটা বাচ্চার 40 জনের কাছে দিয়েছিলাম রোগীলিপি, সাইলেশিয়ার যে গল্পটা বলেছিলাম, ওই বাচ্চাটা এমনি ভীরু, প্রচণ্ড ভীরু ছিল। তারপরে পেয়েছে ওরকম হয়তো ডিলিউশন ভয় হতে পারে বা বাস্তবও হতে পারে, সেই ভয়ের জায়গা থেকে সে শুকিয়ে পাতলা হয়ে গেছিল এবং মুমূর্ষ অবস্থায় চলে গেছিল, প্রচণ্ড ভয়। তাহলে আমরা দুটো পেলাম, ফিজিক্যাল স্টেট গঠন এবং মেন্টাল স্টেট। তারপরেই আমরা আসব থার্মাল সেন্সিটিভিটি। এই কথাটা বললে অনেকেই বোঝেন না, স্যার এইটা আবার কী কইলেন? তার মানে কাতরতা, ঠিক আছে, থার্মাল রিলেশনও বলেন একে, আর থার্মাল সেন্সিটিভিটি তার মানে আবহাওয়ার সাথে আমার সাংসাত্যতা কি, আবহাওয়ার সাথে তাপ, গ্রীষ্ম, শীত, বর্ষা, এর সাথে আমার সংশ্লিষ্টতা কি, সেইটাকে বলা হয় থার্মাল সেন্সিটিভিটি বা কাতর বা থার্মাল রিলেশন, যাই কিছু বলি না। তার মানে আমরা শীত কাতর কিনা, রোগী গরম কাতর কিনা, উভয় কাতর কিনা যে জিজ্ঞাসা করি, সেই জিনিসটা কে করে দেয়? আমার কনস্টিটিউশন আমাকে গরম কাতর করে দেয়, কনস্টিটিউশন আমাকে শীত কাতর করে দেয়, কনস্টিটিউশন আমাকে উভয় কাতর করে দেয়। এর আবার সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, কেন তুমি গরম কাতর হলা, তোমার কনস্টিটিউশনের কোন জায়গায় হাইপো না হাইপার, কোনো ঘাটতি আছে না, ওভার কিছু হয়েছে যার জন্য তুমি এত গরম হয়েছো, ফ্যান একদম বিছানার ভিতরে নিয়ে কাপড় চোপড় খুলে দিয়ে তারপরও ঠান্ডা হতে পারছে না। কেন গরমের ভিতরে পানির ভিতরে ঝর্ণা চেপে দিয়ে বসে থাকে সারাদিন, 3-4 বার গোসল করে? কে তৈরি করে দিল? ওই কনস্টিটিউশন। কি হয়েছে কনস্টিটিউশনের ভিতরে? হয় হাইপার কোনো কিছু হয়েছে, কনস্টিটিউশনের ভিতরে অসংখ্য কেমিক্যালস, অসংখ্য উপাদান, হয় তার কোনো একটা হাইপো হয়েছে অথবা হাইপার হয়ে গেছে, হ্রাস পেয়ে গেছে অথবা বৃদ্ধি পেয়ে গেছে, যার কারণে এটা হয়েছে। কে করে দিয়েছে এই কনস্টিটিউশনকে? করে দিয়েছে আমার মা, বাবা, তার মানে যদি আমি প্রাপ্ত হয়ে থাকি, অথবা আমি নিজে অর্জিত কিছু করেছি, কোনো একটা অপচিকিৎসা নিয়েছি, অথবা আমার শরীরে কোনো ডিফিসিয়েন্সি কিছু আছে, যার কারণের জন্য ওই কনস্টিটিউশনের ভিতরের যে সেক্টর বা কেমিক্যালসগুলো ওর ওই হাইপারের জন্য আমি এই ঘটনা হয়ে গেছে। কে দায়ী ছিল ওই হওয়ানোর জন্য? তাহলে ওই বললাম যে মা বাবা পিছনে বংশগত কারণ থাকতে পারে, আমার নিজের অর্জিত কোনো পাপ থাকতে পারে, আমি একটা অপচিকিৎসা নিয়ে একটা ইনজেকশন ঢুকে গেছে আমার শরীরের ভিতরে, যেটা আমার শরীর শ্যুট করে নাই, ওই তারপর থেকে দেখা গেছে আমার শরীরে অ্যালার্জি উঠে গেছে, তারপরে থেকে দেখা গেছে আমার হাত পায়ে জ্বালা শুরু হয়ে গেছে, তারপরের থেকে দেখা গেছে আমি প্রচণ্ড অনিদ্রায় ভুগছি, এরকম ঘটনা হতে পারে। তাহলে এগুলো হলো আমার সব অর্জিত। তাহলে এর পিছনে ইন্ধন দেয় সবচেয়ে বেশি হলো মায়াজম। এই কনস্টিটিউশনকে ভাঙার জন্য যে সবচেয়ে বেশি দায়ী সে হলো মায়াজম।
মায়াজম ঢুকে ভিতরে করেছে আমি তো আসছি তোর শরীরের ক্লোরাইড ভাঙার জন্য। আর এক মায়াজম বলছে আমি তোর শরীরের ভিতরে আসছি ক্যালসিয়াম ভাঙার জন্য। আমি কি সুস্থ আসছি নি, তোর শরীরের ভিতরে কি বাসা বাঁধছি এমনি নাকি? ভেঙে দিল। যখনই ক্যালসিয়াম ভেঙে দিল তখনই ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি, যখনই ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি তখনই আমার হাড়, আমার দাঁত এগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। তাহলে দেখেন রোগ সৃষ্টিটা হয় কোথার থেকে? তাহলে সে যে ঘটিয়েছে এই মায়াজম ঘটাক বা ডিফিসিয়েন্সি ঘটাক বা হরমোনাল কোনো ইনব্যালেন্স ঘটাক অথবা কোনো সাপ্রেশন সে ঘটাক, যেই ঘটাক না কেন আমারই তো আঘাত করতে হবে সেখানে। এখন দাঁত খেয়ে ফেলেছে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি, পিছনে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি কে করাছে? সিফিলিটিক মায়াজম। কারণ সিফিলিটিক মায়াজমের প্রধান কাজ হল ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক। সে যেখানে ধরবে সেটাকে ধ্বংস করে দিবে। তার মানে দাঁত একদম গর্ত করে দিয়েছে, তার মানে এটার পিছনে দায়ী হলো সিফিলিটিক মায়াজম। তো একটা জায়গা ধরতে পারলে একটা রোগী এসে বলো স্যার আমার 4টে দাঁত ক্ষয় হয়ে গেছে। এবার আপনি তো যদি ভালো বিচক্ষণ ডাক্তার হন আর যদি আপনার কনস্টিটিউশন জানা থাকে ওই রোগীর মালাগেতে বাকি লক্ষণগুলো আপনি বলে দিতে পারবেন। কেন? যে তোমার ভিতরে সিফিলিটিক ঢুকেছে। তো সিফিলিটিকের শত্রু সে আর কি করেছে? সে তোমার শরীরের চুলগুলো ফেলে দিচ্ছে। আর কি করছে? তোমার চিন্তা চেতনাকেও ডিস্ট্রাকটিভ করে ফেলছে। সব চিন্তা চেতনার ভিতরে একটা ধ্বংসাত্মক ভাব। তোমার বিহেভিয়ার, তোমার দৈনন্দিন আচরণ, তোমার ফ্যামিলির সমস্ত কাজ, যে দেখো সব জায়গায় একটা ধ্বংসাত্মক কাজ। বাড়ির চেয়ারের ঠ্যাং নেই, মশারির দড়ি নেই ছিঁড়ে ফেলাইছে, জগের হাতল নাই, ওর আগে ঠেলে একদিন পিটন দিয়ে ওর সাথে ভেঙে ফেলাইছে, ওই বোর খেসাও 2-1খান ভেঙে ফেলাইছে। ঠিক আছে? তার মানে সে ডিস্ট্রাকটিভ, যেখানে যাবে সেখানেই সে ডিস্ট্রাকটিভ। তাহলে দেখেন যদি জায়গা ধরতে পারি তাহলে কিন্তু আমাদের চেনা খুব সহজ। রোগী ধরা যতটা ভয় পাচ্ছেন অতটা ভয় না। এলোমেলো আছে বলে আপনারা ভয় পাচ্ছেন। আপনারা গচ্ছিত রুট চেনেন নাই, যে আমি এই রুটের পর এই রুটে যাই, এই রুটে থেকে যাই খেয়া পাড়াই, তারপরে ওখানে গেলে আমাদের সোনাডাঙ্গা। কারণ জায়গা না চিনলে তো নতুন জায়গায় জিজ্ঞাসা করতে পারতে এই দোকানের কাছে, পানের দোকানের কাছে, ও বাইরে অমুক জায়গা চেন, ওরে কোন জায়গায় এরকম করতে হয়। আমাদের অবস্থাটা হয়েছে তাই, চিনি না, সেই জায়গাটা আমাদের চিনতে হবে। আচ্ছা, তাহলে আমাদের থার্মাল সেন্সিটিভিটি গেল 3 নাম্বার। 4 নাম্বারে আছে সাবসিবিলিটি। নতুন শব্দ, নতুন নয়, হোমিওপ্যাথিতে পুরনো শব্দ, আমরা শিখি নাই। সাবসিবিলিটি তার মানে হলো রোগ প্রবণতা। কি রোগ প্রবণতা? রোগ প্রবণতা হলো একটা টেন্ডেন্সি, রোগ হওয়ার একটা ক্ষেত্র। কে করেছে? যখনই আপনার কনস্টিটিউশন ভেঙেছে, মায়াজম হোক বা সাপ্রেশন হোক, আপনার কনস্টিটিউশনকে ভেঙে দিয়েছে, তখন আপনার শরীরের ভিতরে ওই যে বললাম ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি, সোডিয়াম ডিফিসিয়েন্সি, পটাশিয়াম ডিফিসিয়েন্সি, কোনো না কোনো ডিফিসিয়েন্সি হয়ে গেছে, ভেঙে দিয়েছে, আপনার হাইপার করে দিয়েছে। যখনই দিয়েছে তখন আপনি আগে যা ছিলেন সেই প্রকৃতি আছে আপনার কাছে, এখন আর নেই। যখনই নেই তখন আপনার শরীরটা একটা ক্ষেত হয়ে গেছে, আলাদা একটা ক্ষেত বা ক্ষেত্র। তার মানে ওই লাল শাক, পালং শাক বুনতে হলে আগে ক্ষেত নিরাতে হয় না, চষে দিতে হয় না, ক্ষেত তৈরি আছে, এবার বীজ দাও, অঙ্কুরোদ্গম হয়ে যাব। ঠিক তেমনই আপনার যখনই কনস্টিটিউশন ভেঙে গেছে, আপনার শরীরের একটা আলাদা ক্ষেত তৈরি হয়ে গেছে। সেই ক্ষেতটাই হলো এখন আসল পরিচয় তার। এখন আর সে আগের যতই যা পরিচয় দেন কাজ হবে না, এখন আপনি ওই ভঙ্গুর ক্ষেত্র। এইবার ওইখানে টেন্ডেন্সি তৈরি করে, যদি ছোড়া হয়ে থাকে সে আকর্ষণ করবে যে এই রোগটা পারলে দাও, অতিরিক্ত কিছু খাও, একটু তৈলাক্ত জিনিস খাও, আমি তোমাকে ধরে বসবো, কারণ আমি তৈরি হয়ে আসি, ডাইজেস্টিভ সিস্টেম ক্ষেত তৈরি করে নিয়ে গেছি। খাইলেই তোমাকে গ্যাস বানাবো, খাইলেই তোমার উদরাময় বানাবো, খাইলেই তোমার এরকম আরেকটা সমস্যার ভিতরে নিয়ে যাব, সে ক্ষেত তৈরি হয়ে আছে। সাইকোটিক এসে বলছে আমি সাইকোটিক এসে তোমার কনস্টিটিউশন ভেঙে দিয়েছি, তোমারে আমি হাইড্রোজিনয়েড খেতে তৈরি করেছি, উপক্ষেত, পারলে তুমি একটু বৃষ্টিতে ভেজো, পারলে একটু ঠান্ডা লাগাও, তোমাকে আমি একেবারে ক্যাশ করে ধরে ফেলবো। এবার যখনই একটু ঠান্ডা বৃষ্টি পানি লাগাবেন সাথে সাথে আপনি অ্যাটাক। তাহলে এটা হলো ক্ষেত্র, সাবসিবিলিটি, ক্ষেত তৈরি হয়ে গেছে। উদ্দীপক কারণ, পরিবেশক কারণ পেলেই সে আপনাকে সাথে সাথে অঙ্কুরোদ্গম হয়ে যাবে। তাহলে আমরা এটা বুঝেছি। বাংলায় হলো রোগ প্রবণতা। তারপরে আছে ইন্ডিভিজুয়ালিটি। দেখেন এখানে কয়েকটা টি আছে লাস্টে, 4টার একেবারে হোমিওপ্যাথির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এই 4টারই পিছনে টি আছে, TY। তাহলে আমরা সাবসিবিলিটি বললাম, তারপরে বললাম ইন্ডিভিজুয়ালিটি, তাই তো? এখানেও TY আছে।
তাহলে ইন্ডিভিজুয়ালিটি হলো স্বতন্ত্রতা বাংলায়, যেখানে যে সবচেয়ে আমাদের শেষ খেলাটা ঘটাই, সবচেয়ে শেষ পিলারে যে দাঁড়াই, সবার শেষ সিঁড়িতে যাই যেখানে দাঁড়াই আমরা ঔষধ নির্বাচন করি, সেটা হলো আমাদের ইন্ডিভিজুয়ালিটি। সেটা কি জানেন? স্বতন্ত্রতা। তার মানে আপনার এই কনস্টিটিউশন আপনার একটা স্বতন্ত্রতা নির্ণয় করে দিয়েছে। কি স্বতন্ত্র নির্ণয় করে দিয়েছে? আমি রাগী। কি স্বতন্ত্রতা নির্ণয় করে দিয়েছে? আমি কাঁদুনে। কি স্বতন্ত্রতা নির্ণয় করেছে? আমি খুব ভদ্র। কি স্বতন্ত্রতা সৃষ্টি করে দিয়েছে? আমি রাজনীতিবিদ, রাজনীতি ছাড়া কিচ্ছু ভালো লাগে না। কি স্বতন্ত্রতা দিয়েছে? রাজনীতি ও একটা ঘৃণিত ব্যাপার, ওর ভিতরে মানুষ যায় নাকি? দেখেন এক একজনের চিন্তা চেতনা আলাদা হয়ে গেছে ওই কনস্টিটিউশনের জন্য। তাহলে এই যে ইন্ডিভিজুয়ালিটি, স্বতন্ত্রতা, এইখান থেকে আমরা এক রোগী থেকে এক রোগী, ওই রোগী থেকে ওই রোগী, আবার এই ঔষধ থেকে এই ঔষধ, এই ঔষধ থেকে সেই ঔষধের পার্থক্যটা করি আমরা। লাস্ট পিলার বা লাস্ট সিঁড়ি হলো আমাদের এই ইন্ডিভিজুয়ালিটি। আমরা সব কিছু করে টোরে এসে ওইখান থেকে যাই যে স্বতন্ত্রতা কি রোগীর, দেখা গেল সে ডিস্ট্রাকটিভ স্বতন্ত্রতা বহন করে। অতএব তাকে আমরা একটা অ্যান্টিসিপিলিটিক মেডিসিন নিয়ে আসবো। তার জন্য কোন মেডিসিনটা নিয়ে আসবো? অ্যান্টিসিপিলিটিক, যেটা সর্বসাদৃশ্য হয়েছে। তাহলে আমাদের আবারও বলি, আমাদের শেষ বিচারের জায়গাটা হলো ইন্ডিভিজুয়ালিটি, স্বতন্ত্রতা নির্ণয়। যে আমার এই রোগীর স্বতন্ত্রতা এরকম, আবার ওই ঔষধও তো 5-7টা এসে জড়ো হয়েছে এই রোগীর ভিতরে, লক্ষণ প্রকাশ করছে, কোনটা দেব? ওইখান থেকে ইন্ডিভিজুয়ালিটি আলাদা করে ফেলতে হবে। সেটা হলো প্রকৃত সদৃশ ঔষধ। যদি ইন্ডিভিজুয়ালিটি নির্ণয় না করতে পারেন, তাহলে মনে রাখেন যে আপনি একজন কোয়াকের চেয়েও কোয়াক, কিছুই করতে পারেন নাই। হোমিওপ্যাথি গ্রামার মানেন নাই আপনি, আপনি আবেগে চিকিৎসা করেছেন, আপনি আন্দাজে অঙ্ক করেছেন। পাটিগণিত, বীজগণিতের যে অঙ্কগুলো ছিল, এ স্কোয়ার বি স্কোয়ার অমুক হোল স্কোয়ার দিয়ে যায়, যে সরল অঙ্কটা করে একটা সূত্র জানা না থাকলে কি অঙ্ক মিলেছে কোনো দিন? তা আমাদের হোমিওপ্যাথির কতগুলো এরকম সূত্র আছে, সেই সূত্রগুলো আমি দিচ্ছি আপনাদের। আগামী ইনশাআল্লাহ 3-4 ক্লাসের ভিতরে আপনাদের একটা সাহসের জায়গায় পৌঁছে যাবেন, যেখান থেকে আপনার একটা সাহস, নতুন করে উদ্দীপনা সৃষ্টি হবে। আর আমি সেটা করব এই কারণের জন্য, আমার প্রথম উদ্দেশ্যটা কি জানেন? আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেই, কোনো চান্দা নেই, কোনো বলে দিই মাসিক টাকা দিতে হবে, এই কাজ করতে হবে, অনুষ্ঠানে আসতে হলে এই কাজ করতে হবে, কিছু কই না। আমি শুধু একটা, আমার টার্গেট আপনাদের প্রেমে ফেলানো হোমিওপ্যাথির। আমি যদি একবার হোমিওপ্যাথির প্রেমে আপনাকে ফেলাতে পারছি, আমি সফল। তারপরে আপনি দৌড়ে নিয়ে যাবেন, আপনার প্রেমিকারে নিয়ে আপনি কোথায় যাবেন? ফুচকা খাওয়াবেন, না জামা কাপড় কিনে দেবেন, না আইফোন কিনে দেবেন, ও দায়িত্ব আপনার। আপনাকে তারাই নিয়ে করে দেবে। আমার দায়িত্ব শুধু প্রেমে ফেলানো। তারপরে কি করে আমারই খুঁজে বেড়াবেন আপনারা, হোমিওপ্যাথিকে খুঁজে বেড়াবেন আপনারা, কোথায় কোথায় হোমিওপ্যাথি আছে আপনারা দৌড়ে বেড়াবেন। সে প্রথম জায়গাটা, কারণ আমরা এখন অলস জাতিতে পরিণত হয়ে গেছি বর্তমান হোমিওপ্যাথিরা, পড়তেই চাই না। এটা শুধু হোমিওপ্যাথি না, আমরা সমস্ত শিক্ষা লাইনে পড়াশোনার মতো বিমুখ হয়ে গেছে। আমি সেখানে আটকে আপনাদের পড়ার প্রতি একটা মনোযোগ আনতে পারেন, সেই প্রেমটাই ফেলাতে চাচ্ছি আমি। আচ্ছা, তাহলে ইন্ডিভিজুয়ালিটি, তারপরেই আছে আমার পার্সোনালিটি। তার মানে আমার ব্যক্তিত্ব কি? আমার ব্যক্তিত্ব তৈরি করে দিয়েছে আমার কনস্টিটিউশন। আপনাদের আজকে লেকচার দেওয়া ছিল, কথা ছিল আমার কি জানেন, আজকে 3 মাস ধরে হালকা কাজ করতেছি, আর গত অনুষ্ঠানের পর এই যে 1 মাস, এই 1 মাস কাজ করেছি শুধুমাত্র এই পার্সোনালিটির পরে। এবং সে কাজের বহর দেখলে ওর কম্পিউটার ভরে যাবে, কিন্তু পার্সোনালিটি দিতে যাই তারপর গত পরশু দিন হঠাৎ করে চিন্তা করছি পারবো না, এই আরও কিছু অসমাপ্ত রয়ে গেছে, আপনি পার্সোনালিটিতে পরে আসি। ইনশাল্লাহ আমাদের আগামী মাসের আগামী মাসের অনুষ্ঠানে আমরা পার্সোনালিটি সার্ভ করব। আমরা এত মজার জায়গা, ওই চুপ মেরে বসে থাকবেন, আপনার রোগী চুপ মেরে বসে থাকবে, আপনি যদি একটু চোখ খুলে যায় হোমিওপ্যাথির ফিলোসফি দিয়া, ওই চুপের ভিতরে কি আছে আপনি ওই পার্সোনালিটিতে বোঝেন, কোন পার্সোনালিটিতে সে ওইভাবে বসলো, কোন পার্সোনালিটিতে সেই কথাটা বলল, কোন পার্সোনালিটিতে আপনার কাছে জিজ্ঞাসা করলো আপনি কয় টাকা ভিজিট নেন, কোন পার্সোনালিটির জন্য যা কিছু হয়, পার্সোনালিটি তো সার্ভ করে সব কিছু, তার টোটাল বিহেভিয়ার সার্ভ করে তার পার্সোনালিটি। সেই জায়গাটা আপনারা ধরতে পারবেন না। ওই একটা বাসে যাচ্ছেন, 50 জন লোক বসে আছে, ওই একটু বসে বসে খেয়াল করে দেখবেন কে কি করছে, আর মিলাতে থাকবেন। না পারলে ওইখান থেকে সে গল্প বলেন। এখন তো রোগী দেখছেন না, রোগী পাচ্ছেন না, আপনারা নতুন যারা আছেন এসে বলেন স্যার এই ধরনের একটা লোক দেখেছিলাম, এই মনে হয়েছে, এটা কি আমার ধারণাটা ঠিক আছে না অন্য কিছু হবে?
প্রশ্নটা করলে আমি দুটো কথা বলবো না, একটা কথাও তো বলবো, সেইটাই হলো আপনার শিক্ষা। আপনার ভিতরে যতক্ষণ প্রশ্ন উদয় না হবে, না জাগবে, ততক্ষণ মনে করবেন আমি কিছুই জানি না। একদম সম্পূর্ণ জানার পরে তারপর মনে করবেন এর ভিতরে একটা অজানা রয়েছে, সেটা আমার জানতে হবে। সেই ক্ষুধাটা যখন থাকবে তখন পর্যন্ত আপনি শিক্ষার্থী বা আপনার জানার আগ্রহ হবে এবং জানবেন। আর যদি মনে করছেন না বেটা ও কী জানে, আমি বুঝে ফেলাইছি, তাইলে ওই বুঝে যাওয়া তো মানে বন্ধ হয়ে যাওয়া হয় এক কথায়, সে বুঝেই থাকবেন। আচ্ছা, তাহলে পার্সোনালিটি গেল, তারপর আছে আমাদের মোডালিটি। এখানেও দেখেন টি আছে, তাহলে এই যে চারটি, এই চারটি জায়গাটা খুব ভালো করে শিখতে হবে এবং আমরা প্রত্যেকটা এক এক দিন নষ্ট করবো, এক একটা সাবজেক্ট নিয়ে নষ্ট করবো আপনাদের, একটা দিন খাইয়ে ভালো আমি। আচ্ছা, তাহলে আমরা পেলাম মোডালিটি, তার মানে কি হ্রাসবৃদ্ধি। আমরা যে হ্রাসবৃদ্ধির কথা বলি, সেই হ্রাসবৃদ্ধি। এই একই রোগ একজনের ঠান্ডা লাগালে কমে যাচ্ছে, ওই একই রোগ এক জায়গায় আবার গরম দিলে ভালো হয়ে যাচ্ছে। আয় রে খেলায় কি হোমিওপ্যাথি না পাগলামি আল্লাহ জানে, এরকম বলে না মানুষ? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এইটাই দেখেন বাস্তবতা। তাহলে আমরা যে আন্দোলনের সময় একটু আগে বলেছিলাম যে আমরা রিয়াল প্যাথি, আমরা রোগীর মন, দেহ, আত্মাকে সুস্থ করি, আমরা তার ধাতুগত চেঞ্জ করে দেই। আমরা আজকের যদি আদর্শ হোমিওপ্যাথ আমরা সৃষ্টি হতে পারি, ইনশাল্লাহ হব। এবং রাষ্ট্রীয় সমর্থন পাই বা না পাই, রোগীর গোষ্ঠীর তো সমর্থন পাচ্ছি, আমরা টিকে আছি। তো আজকের যদি হোমিওপ্যাথির ফুল ট্রিটমেন্ট যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যায়, আমাদের মর্যাদা, আমাদের সবার শিক্ষার ব্যবস্থাটা আগে করে দেব। আমরা কিন্তু শিক্ষায় অহংকার করতে পারি না, আমরা হোমিওপ্যাথি, ওখানে কিন্তু আমরা দুর্বল। এ কথাটা স্বীকার করতেই হবে, স্বীকার করেই নিতে হবে। একজন ডাক্তার হিসাবে, ফিজিশিয়ান হিসাবে যে জ্ঞান, বুদ্ধি, গরিমা থাকা উচিত, সেখানে আমরা দুর্বল। সেই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। সেখানে যদি রাষ্ট্রীয় সমর্থন পাই, আর আমরা যদি ওদের মতো, অন্যান্য প্যাথির মতো যদি ওদের মতো আমরা সমর্থন পাই সব কিছুতে, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের এই কনস্টিটিউশন পরিবর্তন হবে। আপনার কাছে আসছে যে স্যার এই ছোট বাচ্চাটা দেখেন 4 বছর দাঁত খাইয়া একদম 32টা সব ঢুকাই দিছে মারির ভিতরে, একটাও দেখা যায় না, ভিতরে সব কালি। এবার আপনি কি করবেন? কনস্টিটিউশনাল চিকিৎসা দিবেন। কনস্টিটিউশনাল চিকিৎসা দিলে তখনই প্রশ্ন আসবে এই রোগীর কেন এই ধ্বংসাত্মক প্রবৃত্তি হলো, পিছনে কাজকে খুঁজে দেখবেন ওর মা নাইলে বাবা নাইলে দাদা সিফিলিটিক কনস্টিটিউশন, যার প্রেক্ষিতে এই বাচ্চা শিশুটার দাঁত সব ধ্বংসাত্মক বা ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সিতে সব নষ্ট হয়ে গেছে। আরে বাচ্চার বয়স 4 বছর 5 বছর, এই বয়সে দাঁত পড়ে গেল, একদম সব খেয়ে ফেললো। আমরা বলি পোকায় খাইছে, সব পোকা যাই ওর ভিতরে ঢুকছে, পোকায় ঢোকে না। পোকা ঢুকলে আর বেটাকে দাঁতে কী করছে? হ্যাঁ, সাইকোটিকের দাঁতে কী করছে? যদি কবরে নিয়ে যায় দাঁত, তার পোকায় ধরে নাই। তার মানে এই বৌদ্ধদের মতো এই ধরনের জ্ঞান দিয়ে আপনারা রোগী বুলাতে পারবেন না এই সাইন্টিফিক জমানায়। তার মানে ওর ভিতরে আগে ঢুকেছে হলো সিফিলিটিক, 10% টেন্ডেন্সি শুরু হয়ে গেছে, দাঁতগুলো ক্ষয় হয়ে গেছে। এইবার আপনি যখনই কনস্টিটিউশনাল চিকিৎসা দিবেন ওর কজেশন ধরে, তখন কী হবে? ওর সিফিলিটিক কেটে যাবে না? তা সিফিলিটিক কেমলে, এই সিফিলিকটাই যে একসময় খুনি হতো, আজ তো 4 বছর কেবল দাঁত খেয়েছে, ও যে পরের দাঁত উঠাবে আর 18 বছর পর, সেই টেন্ডেন্সিটা নষ্ট হয়ে গেল না? তাইলে একজন খুনি আমরা বাঁচিয়ে দিলাম। হে রাষ্ট্রকে আমি আবার বলতে চাই যে রাষ্ট্র, আমরা হোমিওপ্যাথরা লক্ষ লক্ষ খনিকে আমরা মসজিদে মন্দিরে পাঠাই এই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিয়ে। আমরা অলক্ষে, জানি না, তোমরাও জানো না, কিন্তু আমরা কিন্তু এই কাজ করে যাচ্ছি। আজকের একটা রোগীর ভিতরে ক্যান্সার টেন্ডেন্সি, সোরাসিবিলিটি সাইকোটিক ঢুকে গেছে, তার ভিতরে ক্যান্সার টেন্ডেন্সি ঢুকে গেছে। ও একদিন হঠাৎ করে আসছে, বাচ্চাটার জ্বর সারেই না স্যার, মাসের ভিতর 2বার 3বার জ্বর টেন্ডেন্সি। এবার কি হবে? টেস্ট দাও না, টেস্ট দিয়ে দেখো কোথায় কি হয়েছে। আরে বেটা ক্যান্সার টেন্ডেন্সি। এবার আমি ঔষধ দিলাম আর্সেনিকাম অ্যালবাম, আমার নির্বাচনে আসলো, আবেগে দিই নাই কিন্তু, আর নির্বাচনে আসলো। এবার এই আর্সেনিকে কি করলো? তার কনস্টিটিউশন পরিবর্তন করে দিয়েছে। যে শত্রু ঢুকেছিল ক্যান্সার টেন্ডেন্সি, কোনো সেটা কেমিক্যালস হোক, ম্যাটেরিয়ালস কিছু হোক, বা আদার্স কিছু হোক, সাপ্রেশন কিছু হোক, সেই জিনিসটাকে সে ওখান থেকে বিধ্বস্ত করে দিয়েছে। ওই শিশুটা বেঁচে গেছে, জীবনে জানেও না যে আমি ধরেন একটা শত্রুর দ্বারা আক্রান্ত ছিলাম এবং শেষ বয়সে আমি এটাই ভুগতাম, কিছুদিন ধরে ভুগতাম, সেইখান থেকে সে বেঁচে গেছে। তাহলে আমি অলক্ষ্যে কী কাজ করে দিলাম? ওই ক্যান্সার হলে তার সংসারটা চলে যেত, মৃত্যু হয়ে যেত, সংসারের অর্থনীতি শেষ হয়ে যেত। সেইটা আপনারা আমার অজানায় আমি সেই কাজটা করলাম। এইখানে পুণ্যের কাজ করেছেন, এই জন্য আমি বলি এখানে পুণ্যের কাজ আছে।
আবার এর বিপরীতটাও আছে, না জেনে শুনে একজনের আর্সেনিক খাওয়াই দিয়ে তার শরীরের ভিতরে আর্সেনিক বিষ ঢুকাই দিয়েছেন, এইবার আবার নতুন ক্যান্সারের আর এক ক্যান্সারের টেন্ডেন্সি ঢুকে গেল তার ভিতরে, সেটাই কি হবে? সেটাই পাপ হবে না? সেটাই পাপ হবে। অতএব আমাদের সতর্কতারও জায়গা আছে। আচ্ছা, তারপরে আছে আমাদের জেস্টার যে কথাটা আপনাদের নতুন গত 1 মাস আগের থেকে বলা শুরু করেছি, জেস্টার সমান সমান বডি ল্যাঙ্গুয়েজ। আমাদের বডির একটা ভাষা আছে, আমার মনও যেটা বলে না, বলতে পারে না, সেইটা আমার বডি অহরকে প্রকাশ করে দেয়। জীবনী শক্তি বডির মাধ্যমে প্রকাশ করিয়ে দেয়। জীবনী শক্তি কয়, হায় রে মন, তোর দ্বারা পারলাম না তোর দুঃখের কথাটা ওর কাছে বলাতে, বল। মন বলতেছে, আমার ব্যক্তিত্ব আছে না, আমি একজন প্রফেসর মানুষ, শিক্ষিত মানুষ, আমি প্রেমে শাখা খাইছি, কথা কেউ বলবো না। মনের খিল দিয়ে থইছে। এইবার ওই জীবনী শক্তি ওইখানে বসে, এবারটা তোর ওইটা প্রকাশ না করলে তো আমিও বাঁচতেছি না, প্রকাশ কর। জীবনী শক্তি করছে কি, মরার মতো পড়ে রয়েছে। আর বেটা তুই বলবি না, তোর চেহারায় পড়ে রয়েছে, তুই ভালো নেই, তোর মুখে হাসি নাই। জীবনী শক্তি সে ডিফেন্স নিয়ে তৈরি করাই দিয়েছে প্রতিনিধির মাধ্যমে, চোখে মুখে ঠোকের মাধ্যমে। কি বিমর্ষ রোগী যার শোক দুঃখ কষ্ট আছে, সে যতই না বলুক তার চেহারায় একটা ছাপ পড়ে থাকে না? এটাই হলো জেস্টার। এই জেস্টার শুধুমাত্র ছাপ ধরে রাখেন না, আবার তার টোটাল বডি ল্যাঙ্গুয়েজ। দিস ইজ জেস্টার। তার মানে কি, আমার আর শক্তি নাই, বলতে ইচ্ছা করে না, এনার্জি নাই, মন একেবারে নিস্তেজ হয়ে আছে, কথা বলার মতো আর ইচ্ছা করে না তোমার সাথে, এদিন রাখছি এদিকে। ঠিক আছে, ভিতরের জিনিসটাকে প্রকাশ করিয়ে দিয়েছে। আমি যাব না, ঠিক আছে। এই আমি ঘাটে যাওয়ার সময় মাঝে মাঝে দেখি, ওই ঘাটে যে পয়সা নেয় না, ওরা জিজ্ঞেস করে, নেই আপনারা কয়জন? কে কেউ দেখায়, আঙ্গুল দিয়ে দেখায়, পয়সা দেয় না। তার মানে ওর আর এনার্জি নাই, কথাটা বললাম, এনার্জি আর নাই। তার মানে জেস্টার, ঠিক আছে। তার মানে ভিতরের জিনিস, অস্ফুট জিনিস, অপ্রস্ফুটিত জিনিস, অনিচ্ছাকৃত জিনিস, সেটাও প্রকাশিত হয়ে যায়। জেস্টার। বসে আছেন, বলেনই নাই, খালি দাঁতের কথাই বলে গেছেন, কিন্তু দাঁতের কথা বলার সময় যে পা নাচাইছেন বসে বসে, চেয়ারে বসে বসে রোগী পা নাচাচ্ছে, আপনার টেবিল পর্যন্ত নড়ছে। যদি বোকা ডাক্তার আপনি টেবিল লড়ে আপনার চেয়ার টেরই পাচ্ছে না। আর যিনি বিচক্ষণ তিনি টের পাচ্ছে, ওইখানে বসে সে পা নাড়াচ্ছে। কেন নাড়াচ্ছে? ওই পায়ের ভিতরে স্নায়বিক অস্থিরতা, নার্ভাস কনস্টিটিউশন পেশেন্ট। তার মানে পা স্থির রাখতে পারে না, খারাপ লাগে, এই জন্য বসে বসে পা নাচাচ্ছে। তাহলে দেখেন, জেস্টার আমাদের সবচেয়ে ভিতরের ভাষাটা বলে দেয়, যেটা রোগীও বলে না, সেই ভাষার পরিচয় দেয় হলো আমাদের জেস্টার। তাহলে জেস্টারকে আমরা কি ধরে নেব? অঙ্গভঙ্গি, অভিব্যক্তি অথবা বডি ল্যাঙ্গুয়েজ, দেহের যে ভাষা, ঠিক আছে। আর দেহের ভাষা ছোট কোনো ভাষা নয়। এক ধরনের বদমাইশরা আছে না, তাকানো, তাকে একটু হাসি দেয়া। তার মানে কি, একটা লোক আপনার পাশাপাশি যাচ্ছে, একটা মেয়ে যাচ্ছে, একটা ছেলে যাচ্ছে, ওই তাকাই এই রয়েছে, এতে পাপটা কি? ওদি কিছু বলে নাই, তাহলে ধরবেন কেন রে? তার মানে তার ভিতরের চরিত্র ধরিয়ে দিয়েছে ওই তাকানোর জন্য, একটু হাসির জন্য। হয়ে যাচ্ছে না? আপনাকে ধরে ফেলেন যে একটা খারাপ লোক, চরিত্রহীন লোক, খালি মেয়ের দিকে তাকায়, কি বলেন না আপনারা? কি করে বুঝলেন? কই তারা তো বলে নাই যে বেটা আমি কিন্তু চরিত্র বা তোমার কোনো প্রস্তাবও দেয় নাই, তাহলে হাসিটা দিলেন। জেস্টার দেখেন, তার ভিতরে সমগ্র ভিতরটাকে পরিচয় করাই দিয়েছে তার এক চাহনিতে। তাহলে দেখেন জেস্টারের মূল্য কত দূর, বুঝাতে পারলাম? আচ্ছা, তারপরে আছে আবার জেস্টারের বাংলাটা কি হবে? বডি ল্যাঙ্গুয়েজ না, অঙ্গভঙ্গি। আমি বলবো কি জানেন? দেহ ভাষা, দেহভাস, দেহভাস। সাহিত্যের ভাষায় আসবে দেহভাস। হ্যাঁ, দেহভাস। তার মানে আমার ভিতরে বাসকে দেহ প্রকাশ করে দিচ্ছে যে মন তুই এই জায়গায় থাক, আমারও তো টিকতে হবে, আমার ভিতরে জীবনের শক্তি তারও তো টিকতে হবে, আমার ভিতরে সোল আছে তার টিকতে হবে। তুই মন একা খেল দিয়ে থাক, তুই প্রকাশ করিস না, তুই নেট্রামের মতো খেল দিয়ে থাক, ইগনেশিয়ার মতো খেল দিয়ে থাক, দরজায় খেল দিয়ে থাক, বলিস না, মুখে তালা দিয়ে থাক, কিন্তু দেহের ভাষায় সে প্রকাশ করে দেয়। কিন্তু সেইটা দেখতে হলে আপনার দৃষ্টি তীক্ষ্ণ হতে হবে, আপনার ব্রেনের বিশ্লেষণ সূক্ষ্ম হতে হবে, নাহলে এই জিনিস আপনিও বুঝবেন না।
আচ্ছা, তাহলে 9টা কিন্তু আমাদের হয়ে গেছে দেহবাস। 10 হলো আমাদের মায়াজমের সন্ধান দিবে বা ক্ষেত্র। কনস্টিটিউশনের আরেকটা ক্ষেত্র হলো আমার মিয়োজম, এবং সবার আগেই হলো মিয়োজম। এই মিয়োজমই যত ঘটনাগুলো ঘটায়। তাহলে মায়াজম হলো শরিক, সিবিলিটিক, সাইকোটিক অ্যান্ড টিউবারকুলার। আর ক্যান্সারাস মায়াজমকে নিতে পারি আমরা। আজকের ক্যান্সারাসকে এখানে নিব হলো কনস্টিটিউশনের ভিতরে নেব, ঠিক আছে? এর বিভিন্ন জায়গায় মায়াজমে পণ্য নেওয়া যায়, আর কনস্টিটিউশন তো অবশ্যই নেওয়া যায়। তাহলে এখন যতটুকু আলোচনা হলো, এইখানে এসে আমরা কনস্টিটিউশনের মানে কি ধরতে পারি? তার মানে কনস্টিটিউশনের মানে হলো ব্যক্তিকে, ব্যক্তি কেমন এবং ব্যক্তি কেন অসুস্থ। তাহলে কি বলেছি? ব্যক্তিকে, ব্যক্তি কেমন, ব্যক্তি কেন অসুস্থ, তার সার্বিক ছায়া বা রূপই হলো কনস্টিটিউশন। কনস্টিটিউশনের লাস্টে যে জানলাম, কনস্টিটিউশন আমাদের শিখাবে ব্যক্তি তুমি কে, ব্যক্তি তুমি কেমন। কেমন বলতে কি বোঝায়? আর রোগীর বলবেন এ আপনি কেমন, আর বলে দেবে নাকি? হ্যাঁ, সে কেমনের ভিতরে কি কি আছে? ওই যে শান্ত ছিল, ওই যে রাগী ছিল, ওই যে সামাজিক ছিল, ওই যে অসামাজিক ছিল, ওই যে নিন্দিত ছিল, ওই যে নিরানন্দিত ছিল, ওই যে উদ্বেগ ছিল, ওই যে উৎকণ্ঠা ছিল, ওই যে ধীর ছিল, ওই যে স্থির ছিল, ওই যে লাজুক ছিল, ওই যে আত্মবিশ্বাসী ছিল, ওই যে ভীরু ছিল, ওই যে সাহসী ছিল, যা কিছু ছিল সব ওই কনস্টিটিউশনের ব্যক্তি তুমি কে ওর ভিতরে লুকিয়ে আছে। ব্যক্তি তুমি কেমন তার ভিতরে লুকিয়ে আছে। তারপর হলো এই অসুস্থতা কেন হয় বা অসুস্থতার কারণ কি, সেটাও আমার এই কনস্টিটিউশনের ভিতরে লুকিয়ে থাকে। কি ধরনের অসুস্থ সেটাও আমার এই কনস্টিটিউশনের ভিতরে লুকিয়ে থাকে। তো কনস্টিটিউশন কত বড় জিনিস! হ্যানিম্যান এমনি এমনি বলে যায় না যে আমাদের চিকিৎসা হলো ধাতুগত চিকিৎসা, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। তেমন ওই কনস্টিটিউশন জানতে পারলে তোমার সব জানা হয়ে যাবে। অথচ একজন বলেন এখানে বুকে হাত দিয়া, ডাক্তাররা যারা আছেন, এই কনস্টিটিউশন সম্পর্কে কোনো বই পেয়েছেন, কোনো লেকচার পেয়েছেন, কোনো দিন এরকম গুছানো কোনো কিছু পেয়েছেন বা এই সম্পর্কে কোনো তথ্যই পান নাই? জানেন যে হোমিওপ্যাথি একটি ধাতুগত চিকিৎসা, কিন্তু সেই ধাতুকে সেই জিনিস আর শেখানো হয় নাই। অনেক কিছু অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে, যেটাই হ্যানিম্যান আশ্রম আপনাদের সেই ক্ষুধার জায়গাটা মিটাবে। যেমন আমি সেদিন 3rd ইয়ারের ক্লাসে মনে হয় সম্ভবত বলেছিলাম যে আমরা ক্ষুদ্র মাত্রায় ঔষধ দেব। আজ পর্যন্ত একটা ছেলে মেয়ে প্রশ্ন করে, আমি দুঃখ করে বলেছিলাম যে স্যার ক্ষুদ্র মাত্রার কতটুকু হলে ক্ষুদ্র হয়? আমরা তো শিখছি 1st ইয়ার থেকে এই পর্যন্ত যে ক্ষুদ্র মাত্রা দাও, ক্ষুদ্র মাত্রা। সেই ক্ষুদ্র মাত্রাটা কতটুকু, এতটুকু না এতটুকু না এতটুকু, ক্ষুদ্রত্বের ক্ষুদ্রটুকু কতটুকু, এই প্রশ্ন একটা ছেলে মেয়ে করেন নাই আজ পর্যন্ত। দুঃখ লাগে। কি আছে ক্ষুদ্রত্বের ক্ষুদ্র পাইছেন কোথাও? হ্যানিম্যান আশ্রম আপনাদের সেই ক্ষুদ্রত্বের ক্ষুদ্রটুকু মাইপে দেখাবে ইনশাল্লাহ। আচ্ছা, অতএব আমরা এখন বলতে পারি যতটুকু আমরা আলোচনা করেছি কনস্টিটিউশন সম্পর্কে, এই কনস্টিটিউশনের এখন আমরা বলতে পারি অতএব। আমরা একটা দরখাস্ত লিখতে দিলে যাই লাস্টে অতএব দিয়ে বলি না? হ্যাঁ, আমার কি করতে হবে যাই লাস্টে দরখাস্তে? অতএব আমারে এই কাজ করে দেন। আমরা এখানে যে কনস্টিটিউশনের কাছে জিজ্ঞেস করি যে আলোচনার পরে কনস্টিটিউশনের তত্ত্ব যে দিচ্ছি আমরা, এই কনস্টিটিউশনের তত্ত্ব কি হবে? এই তত্ত্ব আপনাদের কোনো স্থূল বিষয় নয়। এটাকে ধরে নেবেন প্রথম, যে আজকে একটা দিন শিখেছে ওটা একটা বিশাল একটা স্থূল বিষয়। কনস্টিটিউশন আদৌ কোনো স্থূল বিষয় নাই যে স্যার আমরা ওজন দিলে তো পাই, এই ব্যক্তিটার একটা ওজন পাই, এটা তো স্থূল, সেটা না। তাহলে আমরা প্রথমেই বলবো কনস্টিটিউশন কোনো স্থূল বিষয় নয়, বরং এটি হলো ব্যক্তিভিত্তিক চিকিৎসার মৌলিক ভিত্তি। তাহলে কনস্টিটিউশন হলো ব্যক্তিভিত্তিক চিকিৎসার মৌলিক ভিত্তি। আমাদের চিকিৎসার মূল ভিত্তিটা রচনা হবে ব্যক্তিগতভাবে এইখানে। তারপরেই আছে কনস্টিটিউশন হলো কোনো রোগ নয়, রোগী চিকিৎসার কেন্দ্রবিন্দু। আমার চিকিৎসার কেন্দ্রবিন্দুটা হবে আমার এই কনস্টিটিউশন। তারপরেই আবার লেখা আছে কনস্টিটিউশন হলো হোমিওপ্যাথি চিকিৎসার প্রধান পাথেয়। এটা মনে হয় লেখা নেই ওখানে। কনস্টিটিউশনাল চিকিৎসা হবে আপনার টোটাল চিকিৎসার যে প্রকল্প, সেই প্রকল্পের পাথেয় হবে আপনার কনস্টিটিউশন। পাথেয় মানে কি? পথের সম্বল, পথের সম্বল। অতএব আপনার যে প্রত্যেকটা রোগীর চিকিৎসা একটা প্রকল্প, প্রত্যেকটা রোগীকে একটা প্রকল্প দিয়ে চিকিৎসা করতে হয়। সেই প্রকল্পের যে পাথেয়গুলো, সেই পাথেয়টা হলো আপনার কনস্টিটিউশন। আমার বিল্ডিংটা করতে হলে আমার রড, সিমেন্ট, অমুক, কোন পোতায় গড়বড়, ইঞ্জিনিয়ারিং প্ল্যান, সয়েল টেস্ট ইত্যাদিতে সব কিছু লেগেছিল। তাহলে আমার
করে করে সব করিডোর কী হয়েছে, একটা বিল্ডিং, একটা আশ্রম রুম হয়েছে। আপনিও যে রোগীটাকে চিকিৎসা দিবেন তার আগে এরকম কতগুলো কাজ আছে, সেইগুলো নিয়ে হলো আমার কনস্টিটিউশনের উপরে কাজ, ওই তত্ত্বের উপরে কাজ। তাহলে আমরা বলতেই পারি কনস্টিটিউশন হলো আদর্শ চিকিৎসার একমাত্র সম্বল না, প্রধান সম্বল, প্রথম এবং প্রধান সম্বল। তাহলে এই হলো আমাদের কনস্টিটিউশন। যে বড়জোর যারা সর্বোচ্চ শিখে ফেলেছে তারা কনস্টিটিউশন বাংলায় জানে, শ্লেষা প্রবণ, তাও যে ধাতু তা আর বোঝে না, ওই শ্লেষা প্রবণ শোনে বোঝে। তারপর পিত্তপ্রবণ, রক্তপ্রবণ, স্নায়ুপ্রবণ, এই চারটের সাথে ঔষধের লাগে লেখা আছে বিভিন্ন জায়গায়। বেলেডোনায় গেলে এটি রক্তপ্রবণ, হ্যাঁ হ্যাঁ। আবার যখন টিউবারকুলিনাম পড়ে তখন ওইখানে পাইছে হয়তো শ্লেষা প্রবণ, বেলেডোনা পড়তে গেলে রক্তপ্রবণ, সালফার পড়তে গেলে নাক্স, সেলেডোনিয়াম পড়তে গেলে ওইখানে হয়তো কোনো বই লেখছে পিত্তপ্রবণ। এরকম দু একটা প্রবণতার সাথে প্রশ্ন করে দেখে নাই কোনোদিন, স্যারের কাছেও প্রশ্ন করে নাই, নিজের কাছে নিজে করে নাই, স্যারদের কাছেও করে নাই। স্যার এইটার মানেটা কি, ওই নিজে নিজে যা বুঝে নিস, যা যা নিজে বুঝে নিস ওই পর্যন্তই শেষ, ঠিক আছে। আর যারা আরেকটু মানে ওভার আরেকটু করেছেন তারা হয়তো আর দুটো একটা শিখেছেন, সেইটা হলো ফ্লাগমেটিক। এই শব্দটা শুনছেন কিন্তু বাংলায় কিন্তু আমি বলে গেছি, শ্লেষা প্রবণ। তার মানে একটা হলো বিলিয়াস, পিত্ত প্রদান যেটা, এটা ইংরেজিতে বলে বিলিয়াস। আজকে থেকে আমরা আর পিত্ত প্রদান করব না, আমরা বিলিয়াসটা সায়েন্টিফিক ভাষায় আসি, মেডিকেলের ভাষায় আসি আমরা। কারণ এই বিলিয়াস কথাটা শিখলে আপনি বহুত এই বীর দিয়ে বহুত রোগ, লিভারের রোগ ধরতে পারবেন আপনি, কিন্তু পিত্তপ্রদান দিয়ে সহজে ধরতে পারবেন না। আচ্ছা, আমরা বিলিয়াস বলেছি, বিলিয়াস হলো পিত্তপ্রদান যেটা, ওইটাই বিলিয়াস। যেটা স্নায়ু প্রদান ওইটাই নার্ভাস, আপনাদের এখানে ইংরেজিতে লেখা, ওইটাই নার্ভাস। আরেকটা হলো স্যাঙ্গুইনাস, রক্তপ্রবণ যেটা সেটাই স্যাঙ্গুইনাস। আর ফ্লাগমেটিক হলো শ্লেষা প্রবণ। আর কেউ কেউ হয়তো বা সৌভাগ্যক্রমে আর একটা দুটো শিখেছেন, সেটা হলো লিম্ফ্যাটিক ধাতু। হয়তো বা কেউ কেউ সামনে পড়ে গেছে, কোনো বইয়ে টয়ে সামনে পড়েছে, কিন্তু সেইটা বুঝে নিতে কারো দিন নিজেও চেষ্টা করেন নাই, কারো কাছে জিজ্ঞাসাও করেন নাই। তার মানে আমাদের শরীরে কতগুলো যে লসিক গ্রন্থি, সেই লসিক গ্রন্থিগুলো যখন অসুস্থ হয় তখন যে কী অবস্থা হয় চিন্তা করতে পারেন না। প্রচুর রোগী সমাজে বললেই, ব্যাখ্যা দিলেই পেয়ে যাবেন যে আল্লাহ এরা এই রোগে ভোগে, এইখান থেকে একটা সূক্ষ্ম জায়গার থেকে তাদের রোগ সৃষ্টি হয়ে এই ঘটনাগুলো সৃষ্টি হয়েছে। এটা তো আমি এতদিন জানতাম না, আমরা আসতেছি এগুলো বর্ণনা দেবো। তারপরে আছে হাইড্রোজেনাইড ধাতুটা চিনে ফেলাইছেন, কারণ ফার্স্ট ইয়ারে পড়তে যাই, রাস্টাক্স পড়তে যাই, এই এক বেটার লাগে পরিচয় হয়েছে। আর যারা কলেজ করেন নাই তারা ওই বই দেখে শুধু হাইড্রোজেনে পড়ছেন আর লিখে থুইয়েছেন, ওই কাজ করছেন, কিন্তু ব্যাখ্যাটা জানেন নাই যে হাইড্রোজেনাইড ধাতুটা কি। তার মানে হাইড্রোজেনাইড হলো কি ধাতু, আমরা বলি জলীয় ধাতু বা জল সঞ্চয় ধাতু বা জল বিরোধী ধাতু। তার মানে জলীয় ঠান্ডার সংস্পর্শে আসলে যে ব্যক্তি রোগাক্রান্ত হয় সেই ব্যক্তিটা হলো হাইড্রোজেনাইড ধাতু। এখন হাইড্রোজেনাইডের আবার ভিতরে কেউ কেউ আছে স্যার এই জলে ভিজলে যদি রোগ হয় তাহলে সেটা হাইড্রোজেনাইড ধাতু। এতটুকু সীমার ভিতরে হাইড্রোজেনাইড ধাতুকে বাধা যাবে না। হাইড্রোজেনাইড ধাতু পথ আরও লম্বা। ইভেন জলীয় কথাটা বলেছি, জল এবং জলীয় সংস্পর্শে আসলে, আজকের আপনি তরমুজ খান, আপনাদের বইয়ের ভিতরে আছে তরমুজ খেপ উদরাময়, আছে না এরকম কথা আছে? কেউ কেউ বিসি সহ খাইছিলি না, বুঝছেন না? আরে বেটা না, ও হাইড্রোজেনাইড ধাতু। হাইড্রোজেনাইডের জলীয় সংশ্লিষ্টতা যেখানে আছে ওইটা সে সহ্য হয়, তার শরীরেই জল বেশি জমে আছে, তার ধাতু এমনভাবে সৃষ্টি হয়ে গেছে জলের আধিক্যতা হলেই সে আক্রান্ত হয়ে যায়, বৃষ্টির পানি লাগলেই আক্রান্ত হয়, জলই বেশি কিছু খেলেই আসা, বেশি সময় গোসল করলেই ধরা পড়ে যায়, আক্রান্ত হয়ে যায়। অতএব জলীয় যখন কথাটা আসবে, ইভেন জলের ভিতরে যে সবজি জন্মায় বা যে ফলের ভিতরে জলের অংশটা বেশি সেটাও তাকে আক্রান্ত করে। অনেকে বলে শাপলা এটা পছন্দের খাবার কিন্তু খাইতে পারি না, খাইলে পেটে ব্যথা হয় বা ডায়রিয়া হয়। আরে কলমি শাক যে কী সুন্দর মজার, কিন্তু এটা খাইতে পারি না, খাইলে গ্যাস হয়, নাহলে পেটে ব্যথা হয়, নাহলে বমি হয়ে যায়, নাহলে পাতলা পায়খানা হয়। আরে বেটা ওই কলমি শাক যে জলে জন্ম নিয়েছে এই খবরটাই আর তোমরা নেও নাই কেউ। শাপলাটা যে জলের ভিতরে জন্ম নিয়েছে ওটা খাইলে যে তার অসুবিধা হয় এই খবরটা কেউ নেও নাই, খালি দোষ দিচ্ছ বৃষ্টির পানি। তা হাইড্রোজেনাইড শুধুমাত্র বৃষ্টির পানিতে নয়, তার মানে জলীয় কোনো কিছু সংশ্লিষ্টতায় আসলেই সে আক্রান্ত হবে। তাহলে বড় জোর আমরা কয়টা শিখেছি? এই ছয়টা। এই ছয়টা কি কি? বিলিয়াস, নার্ভাস, স্যাঙ্গুইনাস, তারপর হলো ফ্লাগমেটিক,
তারপরে হলো লিম্ফোটিক, আর হলো হাইড্রোজেনেট। বড় জোর এই পর্যন্ত গিয়েছি, আর যেতে পারি নাই। আজকের সেই গণ্ডি আমরা নতুন করে ভাঙব। সেই 4-5টা 6টা হয়েছে, 6টা হয়েছে। এই 6টার সাথে আমরা বইটই দিয়ে পরিচিত, কিন্তু আমরা হ্যানিম্যান আশ্রম নতুন সার্ভ করতে যাচ্ছে, এর সাথে আরও 9টা। দেখেন, তাহলে আমরা 6টায় ভালোরা আটকা পড়ে আছি, আমি জামান ছাড়ো। কিন্তু আমরা আজকে থেকে গণ্ডি ভেঙে এর পরিধিটা দেখব যে কনস্টিটিউশন কি শুধুমাত্র 6টি না 9টি না 15টি নাকি 20টি, এটাই আমরা দেখব। এবং সেটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেব, আবেগে আপনাদের আটকাই রাখবো না। সেটা যে কোনো সায়েন্স, প্যাথোলজি দিয়ে প্রমাণ করিয়ে দেব, প্যাথোলজি দিয়ে। আসেন আমাদের পরবর্তী নাম্বার 1 হইতে ধরি, তাহলে 9টার 1 হইতে ধরি আমরা, ওই 6 থেকে 7 না ধরে। তাহলে অক্সিজেনয়েড নতুন এক ধাতু। এই অক্সিজেনয়েড কথা নতুন ধাতু না, আমার হোমিওপ্যাথির ভিতরেই আছে, আমরা সাজিয়ে গুছিয়ে বলি নাই, এবার আপনাদের সাজিয়ে গুছিয়ে দেব, এগুলো ব্যাখ্যা দেব। তারপরে আছে কার্বনিক বা কার্বোজিনয়েটে বলে অনেকে, কার্বনিকও বলা যায়। তারপরে আছে ক্লোরিক, নতুন আর একটা। তারপরে দেব নতুন আর একটা ফ্লোরিক। তারপরে আরেকটা দেব সালফিউরিক। তারপরে আরেকটা দেব ফসফরিক। তারপরে আরেকটা দেব লিথিক অথবা ইউরিক। আরেকটা দেব সাইলেসিয়াস। আরেকটা দেব ক্যান্সারাস। এই ক্যান্সারাসটা প্রচলিত, ইদানিং অনেকেই বলেন, অনেক বইয়ের ভিতরে আছেন, অনেক স্যাররা বলেন, অনেক আলোচকরা বলেন। এটা সম্পর্কে আমরা মোটামুটি একটা বেশ ভালো ধারণা পেয়ে গেছি, আপনারাও পেয়ে যাবেন। এটা নতুনের ভিতরে কিছু নেই, এটা পুরনো জায়গা। তাহলে এই হলো আমাদের কনস্টিটিউশন